ইতিহাসের সাক্ষী। 1962 সালের 23শে মার্চ বিমান নিরাপত্তার জন্য ক্যালেন্ডারের পাতায় একটি উল্লেখযোগ্য দিন। বিমানের ককপিটে সেদিন একটি ফ্লাইট রেকর্ডার পরীক্ষামূলকভাবে প্রথম চালানো হয় অস্ট্রেলিয়ায়, যেটি পরবর্তীতে ব্ল্যাক বক্স নামে বিশ্বের যাত্রীবাহী সব বিমানের অবিচ্ছেদ্য একটা অঙ্গ হয়ে ওঠে। কিন্তু কেমন ছিল গুরুত্বপূর্ণ এই যন্ত্র আবিষ্কারের ইতিহাস? এ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। সেদিন ওই পরীক্ষামূলক যন্ত্রে মাত্র একটি রেকর্ডিংই হয়েছিল, কিন্তু তাতে ককপিটের সব ধরনের যন্ত্রপাতির রিডিং ছিল, আর তার উপর দিয়ে ছিল কণ্ঠস্বরের স্পষ্ট রেকর্ডিং। আজকের ইলেকট্রনিক দুনিয়ায় হয়তো ব্যাপারটা খুবই সহজ ও সাদামাটা মনে হতে পারে, কিন্তু সে সময় কণ্ঠস্বরকে পেছনের শব্দ থেকে আলাদা করার বৈজ্ঞানিক পদ্ধতি ছিল রীতিমতো জটিল। বলছিলেন ব্ল্যাক বক্সের উদ্ভাবক ডেভিড ওয়ারেনের মেয়ে জেনি ওয়ারেন। আজ বিশ্বের প্রত্যেকটি যাত্রীবাহী বিমানে এই ব্ল্যাক বক্সের আধুনিক সংস্করণ বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ গবেষকরা বলছেন এই ব্ল্যাক বক্স থেকে সংগৃহীত তথ্য বিমান যাত্রাকে আরও নিরাপদ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্ল্যাক বক্স আবিষ্কারের কাহিনীর শুরু 1950-এর দশকের গোড়ায়, যখন কেমিস্ট ডেভিড ওয়ারেন কাজ করতেন অস্ট্রেলীয় সরকারের এয়ারোনটিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে, যেমনটা বলছিলেন তার মেয়ে জেনি। আমার বাবা ছিলেন জ্বালানি বিজ্ঞানী। 1953 সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট বিমান কমেটের দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে তিনি তদন্ত করছিলেন, এবং এ ধরনের দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় তা নিয়ে তাকে একটি সম্মেলনে যোগ দিতে বলা হয়েছিল। জেনি ওয়ারেন বলছিলেন তার বাবার মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া খেলত। তিনি খুব দ্রুত ভাবতে পারতেন। জেনি বলছিলেন কমেট বিমান নিয়ে ওই সম্মেলনে যখন অনেক কথাবার্তা চলছে, তখন তার বাবা পৌঁছে গেছেন অন্য এক জগতে। তিনি তখন ভাবছিলেন বিশ্ব বাণিজ্য মেলায় দেখা একটা টেপ রেকর্ডারের কথা। ওই টেপ রেকর্ডার তাকে রীতিমতো মুগ্ধ করেছিল। তিনি ওটা দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি ভেবেছিলেন টমি ডরসি ব্যান্ডের একটি কনসার্টে ওই টেপ রেকর্ডারটা নিয়ে যাবেন এবং অনুষ্ঠানটা রেকর্ড করবেন। ওই সম্মেলনে বসে বাবার তখন হঠাৎ ওই টেপ রেকর্ডারের কথা মনে পড়ল। তিনি ভাবলেন, কোনো বিমান দুর্ঘটনা এড়াতে হলে দুর্ঘটনার সময় কি হয়েছিল আগে তা জানতে হবে, কিন্তু বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচা খুবই ভাগ্যের ব্যাপার। তার হঠাৎ মনে হলো, আচ্ছা, ওরকম একটা টেপ রেকর্ডার যদি বিমানে রাখা যায়, যাতে দুর্ঘটনার সময় ঠিক কি ঘটেছে তা বিমানের পাইলটই টেপ রেকর্ডারে বলতে পারবে, আমার তো তাহলে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীর উপর নির্ভর করতে হবে না, শুধু দরকার হবে একটা টেপ রেকর্ডার। সম্মেলনের পর ডেভিড ওয়ারেন তার গবেষণাগারে ফিরে গেলেন এবং বিমানের ভেতর ফ্লাইট রেকর্ডার বসানোর জন্য লিখিত প্রস্তাব দিলেন। সঙ্গে সঙ্গে তার ভাবনাকে বাস্তব রূপ দিতে তিনি কাজেও লেগে গেলেন। ডেভিড ওয়ারেনের সহকর্মী বিল স্কোফিল্ড। গবেষণাগারের পরিচালক তার এই উদ্ভাবনী উদ্যোগ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ তার বক্তব্য ছিল ডক্টর ডেভিড ওয়ারেনের আসল কাজের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। তার হাতে অন্য কাজ রয়েছে এবং সেটা শেষ করা তার কর্তব্য। কিন্তু ডেভিড আমাকে বলল তার অন্য কাজটা এই কাজের থেকে অনেক কম গুরুত্বপূর্ণ, তাই এটার পেছনে সময় ব্যয় করাটাই তিনি বেশি প্রয়োজন বলে মনে করছেন। বিল স্কোফিল্ড ডেভিডের সহকর্মী ছাড়াও তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাকে ভালো করে জানতেন। তিনি খুবই দৃঢ়চেতা মানুষ ছিলেন, সেই সঙ্গে তার ছিল প্রচন্ড উদ্যম আর উৎসাহ। কোনো আইডিয়াকে সফল করার ব্যাপারে তিনি ছিলেন নাছোড়বান্দা, সেজন্য অবশ্য তাকে সমস্যায়ও পড়তে হতো। 1957 সালের মধ্যে তিনি একটি নমুনা মডেল তৈরি করে ফেললেন, কিন্তু অস্ট্রেলিয়ার বিমান কর্তৃপক্ষ তার পরীক্ষা নিয়ে মোটেও আগ্রহী ছিল না। সে সময় এক সাক্ষাৎকারে ডেভিড ওয়ারেন তেমনটাই বলেছিলেন। তাদের জবাব ছিল খুবই হতাশাব্যঞ্জক। প্রথম উত্তর ছিল, আমরা তোমার যন্ত্র চাই না, তোমার যন্ত্র নিলে ব্যবহারের চেয়ে ব্যাখ্যার দরকার হবে বেশি। আর তাদের দ্বিতীয় জবাব ছিল, বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় ডক্টর ওয়ারেনের এই আবিষ্কারের এই মুহূর্তে
কোনো গুরুত্ব নেই। Dr. Warren's invention has no immediate significance in civil aviation. বাবার আশাভঙ্গের কথা বলেছেন তার ছেলে পিটার ওয়ারেন। It always seemed to me an ongoing frustration. আমার মনে আছে বারবার কিভাবে বাবার আশাভঙ্গ হয়েছে। কর্তৃপক্ষ কেন তাকে এভাবে বাধা দিচ্ছে, কেন তাকে এগোতে দিচ্ছে না, এসব প্রশ্নই তিনি ঘুরে ফিরে করতেন। সে সময়কার স্মৃতি বলতে আমার এটাই মনে আছে। Dominated my memories at the time. ডেভিড ওয়ারেনের ছেলে পিটার বলছিলেন তার বাবা শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দিক থেকে কোনো রকম সমর্থন না পেলেও ডেভিডের সহকর্মীরা কিন্তু তার পেছনে ছিলেন। ডেভিড ওয়ারেন গোপনে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন, আর সহকর্মীরা গোটা প্রকল্পটা গোপন রাখতে যা যা করণীয় সবই করছিলেন। এরপর 1958 সালে এলো অপ্রত্যাশিত একটা সুযোগ। কিভাবে, সে সময় দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ডেভিড ওয়ারেন। Our director had a friend of his from England, and I heard Coombs' voice behind me আমাদের saying, ডিরেক্টরের একজন বন্ধু এসেছিলেন ইংল্যান্ড থেকে। পরে আমি জেনেছিলাম তিনি ইংল্যান্ডের বিমান চলাচল শিল্পের একজন কর্তা ব্যক্তি, রবার্ট হার্ডিংহ্যাম। যা হোক, আমি তাকে আমার যন্ত্রটা দেখিয়ে শুধু বলেছিলাম, এটা যদি বিমানে বসানো যায় তাহলে কোনো কারণে বিমানটি যদি দুর্ঘটনায় পড়ে, তাহলে দুর্ঘটনা ঠিক আগে পাইলট কি কথাবার্তা বলেছিল তার রেকর্ডিং এবং সেই সঙ্গে বিমানের ককপিটের বিভিন্ন যন্ত্রপাতির রেকর্ডিং এতে ধরা থাকবে। আমার মনে আছে ওই ভদ্রলোকের কণ্ঠস্বর, এটা তো একটা দারুণ আইডিয়া, ছেলেটাকে শিগগির লন্ডনে পাঠিয়ে দাও, ওর যন্ত্রপাতি শুদ্ধ। আমি দেখলাম ডিরেক্টরের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। ওনারও মনে হয়েছিল শেষ পর্যন্ত বোধহয় একটা সুযোগ পাওয়া গেল। তিনি আমাকে বললেন, ডেভ, তোমার পাসপোর্ট রেডি করো। শুনলে তো উনি কি বললেন? "Righto, Dave, get your passport ready." You heard what the man said. দিনটার কথা মনে আছে তার মেয়ের। He was just delighted and excited that somebody wanted to see his machine. উনি দারুণ উত্তেজিত, দারুণ খুশি হয়েছিলেন। কেউ তার যন্ত্রটা দেখতে চেয়েছে। যখন তিনি ইংল্যান্ডে, বিশেষ করে লন্ডনে পৌঁছলেন এবং যন্ত্রটা দেখালেন, তখন দারুণ একটা আলোড়ন পড়ে গেল। তিনি এত খুশি হয়েছিলেন, তার জীবনের ওটাই বোধহয় ছিল সবচেয়ে আনন্দময় মুহূর্ত। That was probably the highlight of his life. ডেভিড ওয়ারেন অস্ট্রেলিয়া ফিরলেন কানাডা আর আমেরিকা ঘুরে। ওই দুই দেশেই তার উদ্ভাবিত ফ্লাইট রেকর্ডারের নমুনা দেখালেন তিনি। নিজের দেশে ফিরে তিনি আরেকটি নমুনা মডেল নিয়ে কাজ চালালেন। এরপর 1960 সালের 10ই জুন কুইন্সল্যান্ডের ম্যাকাইতে এক বেসামরিক বিমান দুর্ঘটনা ঘটল। বিমানের সব যাত্রী ও ক্রু মারা গেলেন। সেটা ছিল অস্ট্রেলিয়ার প্রথম সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। শুরু হলো তদন্ত, কিন্তু কেন বিমানটা ভেঙে পড়ল তদন্ত শেষেও সে বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো গেল না। বিচারক সুপারিশ করলেন অস্ট্রেলিয়ার সব বিমানে ফ্লাইট রেকর্ডার বসাতে হবে। কিন্তু এমনকি তখনও অস্ট্রেলিয়ার সরকার ডেভিড ওয়ারেনের উদ্ভাবিত মডেলটি কিনতে রাজি হয়নি। মিস্টার স্কোফিল্ড। Australia bought an American system which didn't work. অস্ট্রেলিয়া ডেভিড ওয়ারেনের যন্ত্রটা না কিনে একটা আমেরিকান যন্ত্র কিনল, যেটা ওই কাজের জন্য নয়। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ ডেভিডের যন্ত্রটার সত্ত্ব কিনে রাখল না, কারণ সত্ত্ব কেনার খরচ ছিল 2000 পাউন্ড। ডেভিডের তৈরি যন্ত্রটা ছিল সহজ, অভিনব, বুঝতে সোজা এবং অন্য যন্ত্রগুলোর থেকে অনেক ভালো। Much better than the competing systems. What we understood in the broad sense was that the belief was that we couldn't do anything. আসলে অস্ট্রেলিয়ায় একটা ধারণা ছিল যে আমেরিকা বা ইংল্যান্ড যা তৈরি করতে পারে আমরা তা পারি না। পৃথিবীতে নির্ভরযোগ্য কোনো কিছু আবিষ্কার হয়ে থাকলে সেটা আমেরিকাতেই হওয়া সম্ভব। আমরা শুধু সেখান থেকে আমদানি করব। আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে কিছু আবিষ্কার করা আমাদের পক্ষে অসম্ভব। মানসিকতাটা এরকমই ছিল, আর বাবা সেটারই শিকার হয়েছিলেন। And that was a lot of the mentality that David was up against. বলছিলেন পিটার ওয়ারেন। শেষমেশ ডেভিড ওয়ারেনের উদ্ভাবিত যন্ত্রটি কিনল ব্রিটিশ একটি সংস্থা যার নাম ডাভলস, এবং তার যন্ত্রটি পরিচিতি পেল রেড এগ নামে, কারণ তার ফ্লাইট রেকর্ডারের রং ছিল লাল আর আকৃতি ছিল ডিমের মতো। দেখানো হলো কিভাবে কাজ করবে ডেভিডের তৈরি বাক্স। লাল ডিমের আকৃতির ওই বাক্স তীব্র কম্পনের মধ্যেও কিভাবে কাজ করে সেটা দেখানো হলো। দেখানো হলো একটা বিমান যদি 5000 পাউন্ড ওজন নিয়ে ভেঙে পড়ে, 5 মিনিট ধরে 5000 পাউন্ডের ধাক্কা ওই বাক্স সহ্য করতে পারবে, ভাঙবে না। অস্ট্রেলিয়ায় ছিল বিশ্বের প্রথম দেশ যারা সব বাণিজ্যিক বিমানে ব্ল্যাক বক্স বসানো বাধ্যতামূলক করেছিল। কিন্তু তাদের দেশেরই যে বিজ্ঞানীর মাথা থেকে এই আইডিয়া প্রথম এসেছিল,
সেই ডেভিড ওয়ারেনকে স্বীকৃতি দিতে তাদের অনেক সময় লেগেছিল। ডেভিডের দৃঢ় বিশ্বাস ছিল তার যন্ত্র বেসামরিক বিমান চলাচলে একটা নতুন দিগন্ত খুলে দেবে। তাই তিনি তার যন্ত্রের গুরুত্ব তুলে ধরতে এত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, বলছিলেন পিটার। তার নিজের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে তাঁর যন্ত্রটা কাজ করবেই। রাগ হলেও কাউকে ঘুষি মেরে বসেননি, তবে তাঁর আচরণে, কথাবার্তায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তাঁর উপরে যারা কাজ করেন তাদের বিচার বুদ্ধির উপর তাঁর আস্থা নেই। Dad's vision of the black box was about it being used. বাবা চেয়েছিলেন তার তৈরি ব্ল্যাক বক্স ব্যবহার হোক, ঠিক যে কাজে আজ তা ব্যবহার হচ্ছে সে কাজে ব্যবহার হোক। তিনি চেয়েছিলেন ভবিষ্যতে বিমান চলাচল মানুষের জন্য আরো নিরাপদ হবে। নিজের জন্য তিনি কোনো বাহবা বা পুরস্কার চাননি। Being congratulated on its use or rewarded for its use.